আমি পড়াবো ক্লাস 8-এর শতকরা হার। কোষে দেখি 11 বলে যে চ্যাপ্টারটা আছে, সেখানে দেখো প্রথম অঙ্কটা কি বলা আছে। প্রথম অঙ্ক থেকে আমি শুরু করছি। তোমাদের কি লেখা আছে? আমার কাছে 50 টাকা আছে, তাই তো? 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। এই খুবই সহজভাবে ভাবো, 50 টাকার কত পার্সেন্ট? 12%। 12% বলতে কী বোঝায়? পার্সেন্ট কথাটার যদি মানেটা ভালো করে ক্লিয়ার করো, তাহলে তুমি এটাকে বুঝতে পারবে। 100 টাকার মধ্যে 12 টাকা আমি খরচ করলাম, তাহলে ওইভাবে 50 টাকার মধ্যে কত টাকা মুখোমুখিই পেরে যেতে পারো। আমি কত টাকার পেন কিনলাম হিসেব করি। তো পার্সেন্ট মানে তো তোমরা জানোই শতকরা হার, অর্থাৎ আমি পেন কিনতে খরচ করলাম কত, আমার কাছে কত আছে এমনি করে লিখবো আমি। আমার কাছে আছে 50 টাকা, পেন কিনতে খরচ করলাম, পেন কিনতে খরচ করলাম, কত করলাম? 50 টাকার কত পার্সেন্ট? 12%। 12% বলতে 12/100, এত টাকা। তাহলে আমি কত খরচ করলাম? দেখো কাটাকাটি করে কত পেলাম? 6 টাকা। 6 টাকা খরচ করে ফেললাম। তো আমাকে এবার কোশ্চেন সে বলেছে আমি কত টাকা পেন কিনলাম। তো পেন কিনতে খরচ হয়েছে 6 টাকা, মানে 6 টাকার পেন কিনলাম। অতএব পেন কিনলাম ক টাকার? 6 টাকা। 6 টাকা পেন কিনলাম। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো আমরা করব। পরের অঙ্কটা আবার পড়ব। একটা অঙ্ক আছে 3-এর 1, এটা দেখো। এইটা তো একই অঙ্ক বলে আমি করে দিলাম না? 80 টাকার 15%। কী করব? দেখো প্রত্যেকটা আছে, তুমি যেটা খুশি করতে পারো। আমি একটা করে দিচ্ছি, এক একটা। তাহলে আমি কী করবো? 80 টাকার 15%। তাহলে আমি এখানে লিখব 80 টাকার, এই টাকার কথাতেই এর আছে কত পার্সেন্ট? 15%। তাহলে 80 গুণিত 15/100, মানে এর লিখতে পারো তুমি। এটা কাটাকাটি করো, 20 দিয়ে ভাগ করলে 4 আসছে, এটা 5 20, এটা 3 হলো, তাহলে কত হলো? 12 টাকা। তাহলে আমি পেয়ে গেলাম। তার মানে এইভাবে সবকটা অঙ্ক করা যাবে। এবার আমি তুমি 4-এর একটা অঙ্ক করে দেখাচ্ছি। 4-এর 1 অঙ্কটা কী বলেছে দেখো। বলেছে 2.25 টাকা, 5 টাকার শতকরা কত? 5 টাকার শতকরা কত? তাহলে এটা কি করবো, কী করে দেখো। এই যত টাকা বলেছে এটা প্রথমে লিখব, 2.25 টাকা। 5 টাকার যার বলেছে সেটা তলায় লিখব, গণিত 100%। এইভাবে প্রত্যেকটা অঙ্ক করা যাবে। কেবল একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই দশমিকগুলো খেয়াল করবে। কেটে ফেললাম, দুটো 100 চলে গেল। এটা কাটাকাটি করলে দেখো 4×5 20, তারপরে কত হচ্ছে? 5×5 25। তাহলে কত সহজে আমরা আনসারটা বের করে ফেললাম। এরকমই তোমাকে আর একটা অঙ্ক করে দিই, দেখো সহজ ব্যাপার। এখানে দেখো লেখা আছে 85 গ্রাম 17 কিলোগ্রামের কত অংশ। এখানে এককটা কিন্তু একই নেই, গ্রাম এটা কিলোগ্রাম। কাজ হচ্ছে দুটোকে একই এককে করা। যখনই তোমাকে বলেছে 85 গ্রাম, অর্থাৎ 2 নম্বরের অঙ্কটা 85 গ্রাম, তুমি 85 গ্রামকে 85 গ্রামই লিখলে থাকলো। আর 17 কিলোগ্রাম এটাকে তুমি আগে গ্রাম করে নাও, না হলে অঙ্কটা কিন্তু অসুবিধা হবে। কিলোগ্রামকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাই এটা গ্রাম হয়ে গেল। এবার দেখো আগের অঙ্কের মতনই সাজাও। প্রথমটা বলেছে, প্রথমটা এর কত মানে পার্সেন্ট, তাহলে তলায় বসাবো এই পরেরটা। পার্সেন্টেজ বার করতে গেলে কী করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। এই যে শতকরা হার 100% মানে কত? 100/100। অ্যাকচুয়ালি 100% কেন লিখি আমরা? 100% বোঝায় 100/100, অর্থাৎ আমি 1 লিখেছি। কোনো সংখ্যাকে আমি 1 দিয়ে গুণ করতেই পারি। এবার দেখো দুটো শূন্য এখান থেকে কেটে গিয়ে 10 হয়ে গেল। এটা 5 17 85, 5 হয়ে গেল। তাহলে এখানে তুমি কাটলে কত আসছে? দশমিক দিয়ে করলে দেখো 0.5% করে দিতে পারো। 10 শূন্য আছে, 1 ঘর পর সরে গেল, বা 0.5%। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম আমরা। আরেকটা অঙ্ক দেখো, 3-এর অঙ্কটা কী বলেছে? 2 কিগ্রা 250 গ্রাম এত কুইন্টালের শতকরা কত হয়। এখানে অনেকগুলো একক আছে, তাহলে তোমাদের এই এককগুলো সম্পর্কে একটু জানতে হবে। কিগ্রাকে গ্রাম করবে কী করে, বা টোটালটাকে কিগ্রায় করে ফেলো। তোমরা তো জানো এটাকে আমরা লিখতে পারি কত, যেহেতু 1000 দিয়ে ভাগ করলে কিগ্রা হয়ে যায়, তাই টোটালটা এটা হয়ে গেল কিগ্রা। আর কুইন্টালকে কিগ্রা করতে গেলে কী করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ একে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে গেল কিগ্রা। ঠিক একই রকমের অঙ্ক, মানে আগেরটা যেমন করে করছিলাম, দেখো দুটো শূন্য কেটে গেল, মানে এটা কিগ্রা হয়ে গেল। আগের অঙ্কটা কী করে করলাম? প্রথমটা যার সাপেক্ষে করতে বলেছে
সেটা প্রথমে লিখলাম, এর কত শতকরা হার তাই বলেছে। এই হয়ে গেল। দশমিক ওঠার পর কটা শূন্য, 1 2 3, 1 2 3টে আছে, 3টে শূন্য কেটে গিয়ে 10 হলো। এই 10টা শূন্যের সঙ্গে কেটে গেল। এবার দেখো এটা তোমার কিছু দিয়ে কাটাকাটি করা যাচ্ছে। এটা তো জানো তো, দশমিকের পর 3টে সংখ্যা, তাই 1-এর পর 3টে শূন্য হয়ে গেল। কত দিয়ে কাটবো? 9 দিয়ে কাটো। 8 9 72, 9 দিয়ে কাটো। 9 2 18, 5 9 45। তাহলে কত হলো? 25/8%। অর্থাৎ এটাকে ভাঙলে মানে পূর্ণ সংখ্যায় ভেঙে দিলে ভাগ করে পাবো আমরা এরকম মিশ্র ভগ্নাংশ তৈরি করে ফেললাম 3 পূর্ণ 1/8%। তাহলে হয়ে গেল অঙ্কটা, খুব সহজ। তাহলে আমাদের এই প্রশ্নটা দেখো 6 নম্বরে কি বলেছে। জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত দেওয়া আছে 2:1, মানে ভাগটা মানে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন, এটা মিলিয়ে জল হয়েছে। তোমরা সবাই জানো জলের সংকেতটা H2O। আচ্ছা, জলের মোট পরিমাণে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা হার কত? তা আমরা কী করবো? এই অনুপাতটা লিখলাম, যেটা লেখা আছে প্রশ্নতে। দেখো লেখা আছে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 2:1 লিখলাম। তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার কী করে বার করে? এই প্রথমটা লিখলাম আর এই দুটোর যোগফলটা আমি তলায় বসালাম, তাহলে আনুপাতিক ভাগ হার। ঠিক একই রকমভাবে অক্সিজেনেরটা বার করলাম। এবার শতকরা হার, হাইড্রোজেনের শতকরা হার বলতে বোঝায় যে মোট অংশের 100 গুণ। যদি এখানে শতকরা কথাটা না লিখে শুধু হার লিখতাম, তখন কিন্তু আমরা এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিতাম। যেহেতু শতকরা ইউজ করেছি তার জন্য এটা না দিলেও হবে, না দেওয়াই ভালো আর কি। তাহলে এটা ভাগ করে যেটা আসলো সেটা হাইড্রোজেনের পরিমাণ। ঠিক একই রকমভাবে অক্সিজেনের পরিমাণ কী করবো? 1/3 গুণিত 100, অর্থাৎ এই অংশটা। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। আমরা আবার পরের অঙ্ক একটা ভালো অঙ্ক করে দিচ্ছি। সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের পরিমাণ দেওয়া আছে দেখো 75.6%, 23.04% এবং 1.36%। তাহলে 25 লিটারের যদি বায়ু থাকে তাহলে কোনটা কোন গ্যাস কতটা আছে? অঙ্ক সবসময় ভালো করে পড়বে, মানে মোট 25 লিটারে কত আছে। এই পার্সেন্টেজ মানে জানো তো 100 ভাগের মধ্যে এগুলো আছে। তাহলে আমরা একটা একটা করে বের করে নিই, খুব সহজেই বার করে নেব। দেখো আমরা করছি চেষ্টা যে 25 লিটার বায়ুতে, তাই লিখব 25 লিটার বায়ুতে কি আছে? প্রথমে একটা নাইট্রোজেন, আমি দেখো এরকমভাবে লিখলাম নাইট্রোজেন আছে, সংকেতটা লিখে দিলাম। কত আছে? তুমি দেখো 25 লিটার তো লিখবেই, আর পার্সেন্টেজটা কত আছে? 75.6%, মানে তলায় 100। তাহলে এবার দেখো এটাকে 4 দিয়ে ভাগ করলে কত আসছে? 418/72। আর দেখো 3 আর 6 থাকছে, দশমিকটা বসালাম, কত হয়? 4 9 36। তাহলে মুখে মুখেও করা যায়, আর যদি মুখে মুখে না করতে পারো ভাগ করে দেখবা। তাহলে একই রকমভাবে 25 লিটার বায়ুতে তারপরে কত বলেছিল জানো? অক্সিজেন কতটা আছে? অক্সিজেন আছে, তা 25 লিখবে। আর কত পরিমাণ অক্সিজেন দেওয়া আছে প্রশ্নটা দেখবে, প্রশ্নতে ভালো করে দেখবে। দেখো এটা লেখা আছে এত পার্সেন্ট, মানে তলায় 100। ঠিক একই রকমভাবে এটা 4ই হচ্ছে, আর এটা ভাগ করে দেখো 4 5 20 হচ্ছে, 3 শূন্য 4 7 28 হচ্ছে, আর 2 4 4 6 24। ঠিক আছে, এত লিটার। এরকমভাবে 25 লিটার বায়ুতে এবার আমাদের কী বার করতে হবে? এটা বার করতে হবে কার্বন ডাইঅক্সাইড, CO2 আছে কত? 25 গুণিত CO2 আছে 1.36/0, এত পার্সেন্টেজ, মানে এটাও 4। তাহলে এটাকে ভাগ করে দেখো প্রথমেই দশমিক আসছে, 3 4 12, 4 4 16, তাহলে এত লিটার। খুব সহজ অঙ্ক, কঠিনভাবে ভাবার কোনো প্রশ্ন নাই, সহজে অঙ্কটা হয়ে গেল। দেখো পুরো অঙ্কটা হয়ে গেল সহজে, পুরো অঙ্কটা। ঠিক আছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হোক, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? দেখো এই অঙ্কটা অনেকভাবে করা যায়, আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। তাড়াতাড়ি করতে গেলে কি, একটু সাধারণত সবাই x/a ধরে অঙ্কটা করে, আমরা একটু অন্য কিছু করব। শতকরা 10% বাড়ালাম, মানে কি বাহুটাই এমন করে ধরবো অঙ্কটা যেন সহজ হয়। এই অঙ্কটা আমি একটা ভিডিওতে করে দিয়েছিলাম আগেও। মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এমনভাবে ধরবো যাতে ক্ষেত্রফলটা 100 হয়ে যায়। তাহলে বাহুর দৈর্ঘ্য আমি কত ধরবো? 10 একক। দেখো আমি x ধরতে পারি, 100 ধরতে পারি, 1 ধরতে পারি, তাহলে 10 কেন ধরতে পারি না? ধরতেই পারি, মনে করে নিলাম তো। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো? দেখো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এইসব অঙ্কগুলো খুব কাজের, এইভাবে যদি করো কি লিখবো? এত বর্গ একক। তাহলে আমার প্রথমে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত ছিল? 100 বর্গ একক। এবার আমাদের কি বলেছে? এবার বলেছে বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো।
বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে হবে কতটা বলো? ছিল তো তোমার 10, এটা তো থাকবেই, তার উপর 10% বাড়ালো, অর্থাৎ 10 × 10/100, অর্থাৎ এত একক। তাহলে এখন কত হলো তুমি দেখতে পাচ্ছ? দেখো এটা দুটো মিলিয়ে 10 10 100, এটা কেটে গিয়ে কত হচ্ছে? 1 আসছে, অর্থাৎ হচ্ছে 11 একক। 11 একক বাহুর দৈর্ঘ্য হলো। তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তুমি বলো? ক্ষেত্রফল দেখো নিশ্চিন্তে বুঝতে পেরে গেছো, 11 স্কোয়ার অর্থাৎ বর্গ একক। এবার দেখো অঙ্কটা কত সহজে হয়ে যাচ্ছে আমাদের, যে এখন ক্ষেত্রফলটা হয়ে গেল আমাদের 121 বর্গ একক, আগে ছিল কত? 100। তাহলে 100তে কত করে আমরা দেখতেই পাচ্ছি, 100তে কত বাড়ছে? 100তে বাড়ছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কতটা পাবে? 121 লিখলাম, আর আগে ছিল আমাদের এত বর্গ একক। তাহলে আমাদের বাড়লো এখানে 21 বর্গ একক। বৃদ্ধির হার কত? ক্ষেত্রফল বৃদ্ধি এর হার, তুমি হার বার করতে গেলে কার মধ্যে করি? 100-র মধ্যে কত বাড়লো? 100-র মধ্যে তো 21ই বাড়লো, ছিল 100, তাহলে আমি কি লিখতে পারি? 21%। তুমি এইভাবে লিখতে পারো। আবার পার্সেন্টেজ করার আরেকটা পদ্ধতি আছে, অর বলে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। এরকম লিখতে পারো, ক্ষেত্রফল বৃদ্ধির হার, অর্থাৎ যেটা বাড়লো সেটা উপরে আর যেটা প্রথমে ছিল নিচে, গুণিত 100, ঠিক আছে? কেটে গিয়ে হলো আমার 21%। তুমি এই ব্যাপারটাও লিখতে পারো, এই লাস্ট লাইনের পরিবর্তে এই লাইনটা করতে পারো, কিন্তু তুমি এখানে অঙ্কটা শেষ করতে পারো। ওই কায়দার জন্য তো আমরা করেছি 100 বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 ধরেছি, যাতে ক্ষেত্রফল 100 হয়ে যায়। 100-র রেসপেক্টে কত বাড়ছে? তাহলে সবসময় এই অঙ্কগুলোকে আমরা কী চেষ্টা করব? ক্ষেত্রফলে যেন প্রথমে আমার 100 হয়ে যায়, সেইভাবে তুমি বাহুটা ধরো, তাহলে অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। ওটা দেখো আরও বেশ মজার অঙ্ক। সময় মতো বিদ্যুতের বিল যদি জমা দিই তাহলে 15% ছাড় পাবো। তাহলে সময় মতো বিল দিলে একজন মানে কি পেলো, কত টাকার ছাড় পেলো? 54 টাকা ছাড় পেলো। ভেবে দেখো, এরকম অনেক সময় আমরাও সবাই পাই, সবার বিল, ইলেকট্রিক বিল আসে, সবাই জানো ব্যাপারটা, মানে একটু টাইমের মধ্যে দিতে পারলে ছাড় পাওয়া যায়। একজন ভদ্রলোক, ভদ্রমহিলা 54 টাকা ছাড় পেলেন, তাহলে তার নিশ্চয়ই বিলের পরিমাণটা কত? এইখানে তোমাকে ক্লু দেওয়া আছে, দেখো এটা 15% ছাড় মানে কি? যদি তোমার 100 টাকার বিল থাকতো তাহলে 15 টাকা ছাড় দিবে, তাই তুমি যখন 54 টাকা ছাড় পেয়েছো নিশ্চয়ই বিলের পরিমাণটা থেকে বেশি। তাহলে এই যে আমরা একটা শর্ত পেয়ে গেলাম, এটাকে আমরা সাজিয়ে নিতে পারি। কীরকমভাবে সাজিয়ে নিতে পারি দেখাচ্ছি তোমাদের। তাহলে একদিকে লিখলাম আমরা ছাড়, ব্যাপারটাকে দেখো সহজ করার জন্য করলাম, আর বিলের পরিমাণ, লজিকটা তৈরি করো তোমরা নিজে নিজে। দেখো ছাড় দুটোই কিন্তু টাকাতে আছে, ছাড়টাও টাকাতে। তো তুমি দেখতে পাচ্ছ একটা ক্লু দিয়েছে 15 টাকা ছাড়, কত টাকা বিল যদি হয়? 100 টাকা। তা তোমাকে 54 টাকা ছাড় পেয়েছো, তাহলে বিলের পরিমাণ কত? এর সরল সম্পর্ক হবে। তো তুমি এটা লিখতে পারো যে বিলের পরিমাণ বলে ডাইরেক্ট লিখতে পারো, বা শর্তানুসারে আমরা লিখতে পারি। যে কি হয় শর্তানুসারে? এটা লিখতে পারি যে 15:54 সমান সমান, বা 4টে ডট দিতে পারতাম, 100 জিজ্ঞাসা। জিজ্ঞাসা বলতে এখন বিলের পরিমাণটা কত, অতএব লিখবো বিলের পরিমাণ। খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। বিলের পরিমাণ কত দাঁড়াচ্ছে? দেখো, দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম। এবার ক্যালকুলেশন করে ফেলো, তুমি 3 দিয়ে কাটতে পারো, 3 পাচ্ছে 15, 3 18 54, 20, অর্থাৎ এত টাকা। এই গুণটাও দেখো খুব সহজে করবো, 18 দুগুণা 36, আর পাশে শূন্যটা বসিয়ে দেবো। তাহলে অঙ্কটা দেখো খুব সহজে আমরা করে ফেললাম। এই ধরনের অঙ্ক থাকলে পারবা নিশ্চয়। ভালো অঙ্ক, বেশ ভালো ভালো অঙ্ক আছে। এই অঙ্কগুলো কেবল ক্লাস 8-এ না, ভবিষ্যতে কম্পিটিটিভ পরীক্ষাতে এই ধরনের অঙ্ক থাকে। আচ্ছা, জল জমে বরফ হলে আয়তনে বাড়ে, সবাই জানে। কত পার্সেন্ট বাড়ে? 10%, অর্থাৎ 100 সিসি যদি জল থাকে বেড়ে গিয়ে হয়ে যাবে 110 সিসি। ঠিক একই রকমভাবে 110 সিসি বরফ থেকে যদি গলে যায় বরফটা, তো জল হবে কত? 100 সিসি। তাই তোমাদেরকে জিজ্ঞেস করেছে বরফ গলে জল হলে আয়তনে কত কমবে। সহজ অঙ্ক, তুমি দেখতেই পাচ্ছ কী করবো আমরা অঙ্কটাকে। ধরে নাও, মনে করি জলের আয়তন আমি ধরে নিলাম 100 সিসি। সিসি বলতে ঘন সেন্টিমিটার বা ঘন একক লিখলাম ধরো এখানে, ঠিক আছে? এবার সেটাকে আমরা মনে করি জলের আয়তন আমরা ধরে নিলাম
কত 100 ঘন একক। দিয়ে কী বলেছে আমাদেরকে, যে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে বরফের যদি, যেহেতু জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, তো বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, তাই তো? এটা বলে দিয়ে আছে, যেহেতু বৃদ্ধি পায়, যেহেতু লিখলাম, তাহলে কি হবে, বরফের আয়তন কত হবে, আয়তন হবে, সোজা অঙ্ক তোমরা বুঝতে পেরে যাবে। দেখো 100 ছিল আর 10 বেড়ে যাবে 100-তে, এত ঘন একক। এবার কোশ্চেনটা কি দিয়েছে, তোমাকে বলবে বরফ থেকে জল হলে কত কমবে, যদি বলতো তো 10 ঘন একক কি কমবে, কিন্তু বলেছে শতকরা কত কমবে, অর্থাৎ 110-এ কত কমছে, 10 একক। তাহলে 1 কত, 100-তে কত। তাহলে এরকম লিখবো আমরা। ধরো বরফের আয়তনটাকে আমরা ওইভাবে একটা কন্ডিশন করলাম, বরফের আয়তন কতটা ছিল, 110-এ, বরফের আয়তন তুমি ঐকিক নিয়মে করতে পারো, আর এখানে কমে কত, 110-এ কত কমে, 10, এত ঘন একক। ঠিক এটাও ঘন একক। দেখো সহজভাবে নামলো, 110-এ কমে 10, তাহলে 100-তে কত, এটা আমরা বার করব। তাহলে তৈরাসিক পদ্ধতি অনুযায়ী তুমি করতে পারো। তাহলে আয়তন কমার হার কত হচ্ছে, একবারে লিখে দিচ্ছি আমরা, আয়তন কমার হার কি করব, দ্বিতীয় গুণিত তৃতীয়, সবাই জানো, বাই প্রথম। এটা বেরিয়ে গেল, যেটা বেরোবে সেটাই পার্সেন্টেজ। তুমি দেখতে পাচ্ছ এখানে এত শতকরা হার হয়ে যাচ্ছে 100-এর মধ্যে যেটা। তাহলে এটা কাটাকাটি করলাম, এটা কত আসছে, 9.1-11%, এতটা কমবে। এটা ভালো করে দেখো, খুব ভালো একটা অঙ্ক, মজার অঙ্ক। অঙ্কটা ভালো করে পড়তে হবে কিন্তু। কে একজন উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। বুঝতে পারলা তো, মানে হয়তো উন্নত মানের ফলন মানে ধান বীজ লাগালো, যাতে আগের থেকে বেশি ধান পায় এরকম ব্যবস্থা করলো, তাতে অনেকটাই বেড়েছে 55%। কিন্তু তার জন্য তার খরচটাও বেড়ে গেছে 40%, মানে আগে যা বীজের জন্য খরচ করতো তার থেকে বেশি করেছে। তো উৎপলবাবুর আগে জমিতে খরচ কত হতো, 1200 টাকা, এবং তখন সেখান থেকে ফলন কত টাকার পেত, 3000 টাকা। তো এখন এই পরিস্থিতিতে তার কত, মানে আয় বাড়বে কত, দেখো লক্ষ্য করে, ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে, সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমি দেখে নিই যে আগের তো দেখতেই পাচ্ছি কত খরচ হতো আর কত আয় হতো, তাহলে এখন কত খরচ হচ্ছে আর কত আয় হচ্ছে, মানে এখনটা দেখে নিব। তাহলে লিখব, পূর্বে জমিতে খরচ হতো, কত খরচ হতো, লেখা আছে 1200 টাকা, এবং আয় হতো কত টাকা, লেখা আছে 3000 টাকা। এটা তো আমাদের দেওয়া আছে, না লিখলেও হতো। এবার দেখো এখন আমাদের কি হয়েছে, ফলন বেড়েছে কত, ঠিক আছে, আয় মানে ফলন বেড়েছে বলতে আয় বেড়েছে, ফলন বেড়েছে কত, বেড়েছে লেখা আছে, ফলন বেড়ে গেছে আমাদের 55%। দেখো 55% মানে কত টাকার ফলন বেড়েছে দেখে নিচ্ছি। এটা হচ্ছে, তার গুণ করো, 3 দিয়ে গুণ করাই যায়, 3 5 15, 3 5 15 1 16, এই একটা শূন্য বসিয়ে দিই। অর্থাৎ লোকটার আগে যাই আয় হতো 3000 টাকা, কিন্তু এখন এইটা অতিরিক্ত হচ্ছে, তার জন্য খরচ কত বেড়েছে সেটাও দেখি। খরচ বেড়েছে, আগে যা খরচ হতো কত, 1200 টাকা, এখন বেড়েছে কত, লেখা আছে 40% বেড়েছে, অর্থাৎ 40/100, এত টাকা। খুব সহজ। এবার বাস্তবে ভাবো ব্যাপারটা কি হচ্ছে। তাহলে তুমি অতিরিক্ত 480 টাকা খরচ করলে, আগে যা করতে 1200 টাকা তো করেছো, তার থেকে তুমি 480 টাকা বেশি করলো, তার জন্য আগের আয়ের থেকে তুমি 1650 টাকা বেশি পেলে, তাহলে তোমার নিশ্চয়ই বাড়লো আয়।
তাহলে আয় কত বেড়েছে? বাড়বে না কমবে বলছিল? অবশ্যই বেড়েছে। তাহলে আয় বেড়েছে, কত হলো সেটা দেখে লাভ নাই, আয় বাড়লো কতটা? আয় বেড়েছে, দেখো 1650 টাকা এখন আয় হয়েছে, তার জন্য এইটুকু খরচ করেছো, মানে এই অতিরিক্ত আয়টার জন্য অতিরিক্ত খরচ করেছো। বাকি টাকাটা তো তোমার লাভ হয়ে গেল। সেই লাভটা কত হলো? দেখো 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে থাকবে 1, অর্থাৎ এখানে 1170 টাকা তোমার বেড়ে গেল একটু বুদ্ধি করে। তার মানে আগে যা হয়েছিল তার থেকে বেড়ে গেল। ভালো অঙ্ক, সহজে হয়ে গেল। এখানে বলেছে একটা বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে, মানে বুঝে নিচ্ছ তো, 100 জন ভোটার আছে, 80 জন ভোট দিতে এসছে। ঠিক আছে, এবার হার জিত তো এই 80 জনের মধ্যে হবে। 100 জন যদি ভোটার হয়, তাহলে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছে, অর্থাৎ এই 80 জনের মধ্যে 65% আর কি, 100 জনের মধ্যে 65, তাহলে 80 জনের মধ্যে কত পেয়েছে? তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছে? তাহলে আমরা এটা খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। অনেকে ভয় পেয়ে যায়, দেখো সহজ অঙ্ক একদম। কি করব? যদি আমার মোট ভোটার হয়, মনে করি মোট ভোটার 100 জন, ধরো যদি 100 জন মোট ভোটার হয়, তাহলে এখানে ভোট দিয়েছেন কত? সে যাকেই দেখ, জিতলো হারলো যাকে দেখ, ভোট দিতে এসছে আর কি, দিয়েছেন। সবাই দিতে আসে না, ধরো অসুস্থ থাকে বা বাড়িতে থাকে না। 80% মানে কি বোঝায়? 100-র 80%, মানে তোমাদের করে লিখলে এরকম লিখবো, এতজন ভোট দিতে এসছে, মানে 80 জনই লিখতে পারতাম, আমি ইচ্ছে করে দেখালাম এটা। যদি এক্সের জায়গায়, এই 100-র জায়গায় তুমি এক্স ধরো, তাহলে এক্স এভাবে কাটাকাটি করে বার করবা। এতজন ভোট দিতে এসছে, যে জিতেছে সে কত পেয়েছে? এই ভোটগুলোর মধ্যে 65%। তাই লিখেছে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? দেখো লেখা আছে 65%। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের কত পার্সেন্ট পেয়েছে? 65%। মধ্যে পেয়েছে কত পেয়েছে বলো? এই 80 জনের মধ্যে 65%, মানে কি দাঁড়াচ্ছে? এতজন ভোট দিয়েছে। ওকে, আমি জন হিসেবেই করলাম। আমি প্রথমে 100 জন ধরে নিয়েছি, তার মানে 52 জন ভোট দিয়েছে ওকে, ওর 80 জনের মধ্যে। তাহলে বলো 100 জনের মধ্যে কত পেয়েছি? 52%। তাই লিখেছে যে মোট ভোটের কত পেয়েছে? মোট ভোট বলতে 100 জনের মধ্যে 52 জন, মানে 52%। তাহলে এখানে এই উত্তরটা লিখে দিব, তিনি মোট ভোটের 52% ভোট পেয়েছেন। এগুলো সোজা জিনিস, খুব সহজে হয়ে যাবে। ভালো করে করবে, পড়বে, তাহলে পারবে। আমি 16টাও করে দিচ্ছি। দেখো 16 অঙ্কটা কী বলেছে এখানে দেখে নাও। এবছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর মধ্যে কত 85% বাংলায় এবং 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়, মানে এই দুটো বিষয়, উভয় বলতে এখানে বাংলার অঙ্ক, উভয় বিষয়ে A+ গ্রেড পেয়েছে। দিয়ে বলেছে পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসেব করে দেখি কতজন পরীক্ষার্থী। এই ঘটনাগুলো তোমাকে বলতে হবে। তো তুমি দেখো, লক্ষ্য করে তোমার অঙ্কতে কী কী দেওয়া আছে। তো বাংলায় কত পাস করেছে? বাংলায় পাস না, বাংলায় অন্য A+ পেয়েছে আর কি। বাংলায় A+ পেয়েছে, কতজন পেয়েছে বলো? 85%। মোট যদি 120 জন হয়, তো তুমি এরকমভাবে বার করতে পারো আলাদা আলাদা করে। বাংলায় পেয়েছে 85%, আর গণিতে পেয়েছে, গণিতে বা অঙ্কে লেখা আছে, অঙ্কে A+ পেয়েছে কত পার্সেন্ট? 70%। উভয় বিষয়ে A+ পেয়েছে কত পার্সেন্ট দেওয়া আছে? 65%। এবার বলো শুধু বাংলায়, কেবলমাত্র বাংলায়, শুধু বাংলায় A+ কতজন পেয়েছে? কি করব তাহলে? এই যে উভয় বিষয়ের মধ্যে তো বাংলার অঙ্ক ঢুকে আছে, তাহলে বাকিটা শুধু বাংলায় পেয়েছে, সেটা কি করে করব?
85 থেকে 65% বাদ দিয়ে দিলে এই 20% ছেলে মেয়ে আছে তারা শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। ঠিক আছে, এবার আর একটাও করতে পারি, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন, জনটা না পার্সেন্টেজটাকে বের করে নিই, কত হয়েছে। শুধু অঙ্কে বলতে গেলে আমি 70 থেকে 65% বাদ দিয়ে দেবো, তাহলে কত হলো 5%। পার্সেন্টেজগুলো বের করে নাও। তারপরে কি বলেছে, শুধু অঙ্কে হয়ে গেল। তোমাকে প্রথম প্রশ্ন বলেছে 1 নম্বরে যে উভয় বিষয়ে এ প্লাস কত পেয়েছে, তা আমরা এটা লিখে দেব, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তুমি খালি এবার অ্যান্সারটা করবে। উভয় বিষয় বলতে মোট পরীক্ষার্থী যদি তোমার 120 হয়, উভয় বিষয়ে লেখা আছে 65%, অর্থাৎ তোমার এই ব্যাপারগুলো এতজন পেয়েছে এ প্লাস। তুমি এটা কাটাকাটি করো, অর্থাৎ একটা শূন্য কাটো, 6 দুগুণে মানে 2 দিয়ে কাটছো, এটা হয়ে যাচ্ছে 5 13, তাহলে কত হলো 6 13 78 জন এটা উভয় বিষয়ে পাস করেছে, মানে এ প্লাস পেয়েছে। 65% বলা আছে, তা আমরা এখানে 78 জনকে পেয়ে গেলাম উভয় বিষয়ে। তারপরে 2 নম্বরে বলেছে শুধু বাংলায়, তো শুধু বাংলায় কি করে লিখবে, শুধু বাংলায় পেয়েছে, বলো কি করবে, এখানেই বার করে নাও। শুধু বাংলায় এ প্লাস হয়েছে, শুধু বাংলা আমরা এখানে বার করে নিয়েছি, কত 20%, কত জনের মধ্যে 120 জনের মধ্যে 20%, অর্থাৎ এই ব্যাপারটা এতজন। এটা তুমি 5 দিয়ে কাটলে 5 24 120, তার মানে 24 জন ছাত্র আছে কেবল বাংলায় পাস করেছে, অঙ্কে করতে পারেনি। 3 নম্বর দেখো কি বলেছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। শুধু অঙ্কে কত হবে, 120 জন তো টোটাল, তার মধ্যে কত পার্সেন্ট বলেছে, দেখো শুধু অঙ্কে আছে 5%, 5/100, তাহলে এটা কত হচ্ছে এতজন, 5 20, এ দেখো এটা কাটলে কত হয় 6, তার মানে 6 জন। তুমি দেখো বাকি একটা ছেলে আছে, বাকি কয়েকটা ছেলে আছে, তারা কিসে বের করেছে, উভয় বিষয়ে কিছুই পায়নি, এ প্লাস পায়নি, তাহলে সেই ছেলেগুলোর সংখ্যা কত, তাহলে উভয় বিষয়ে এ প্লাস পায়নি, কত হবে, টোটাল দেখো 120 জন ছাত্র, তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ 78 জনকে পাস করিয়ে দিয়েছে, সব বিষয়ে পেয়েছে। এরাও একটা বিষয়ে পেয়েছে বাংলায়, ইনি পেয়েছে অঙ্কতে, তাহলে বাকি যারা আছে তারা নিশ্চয়ই কোনো কিছুতে পায়নি। তাহলে 120 থেকে আমরা এগুলো যোগ করে যদি বিয়োগ করি, অর্থাৎ 30, 108 হচ্ছে এটা এতজন, অর্থাৎ বিয়োগ করে কত পাচ্ছি 12 জন, এটা হচ্ছে 12 জন অ্যান্সারটা। তাহলে এখানে 12 জন উভয় বিষয়ে এ প্লাস পায়নি। ঠিক আছে, তাহলে এটা আমাদের পুরোটা হয়ে গেল অঙ্কটা। আমিনা বিবির বেতন প্রথমে 20% বাড়িয়ে দিয়েছে, যে কী বলেছে বলো তো, তারপরে 20% হ্রাস পেল, মানে কমিয়ে দিল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো। অনেকেই ভাববে যে ব্যাপারটা কিছু পরিবর্তন হয়নি, যদি পার্সেন্টেজ না বলে বলতো 20 টাকা বাড়িয়ে 20 টাকা কমিয়ে দিল, তাহলে সত্যি পরিবর্তন হয়নি। কিন্তু এখানে শতকরা হার বলে, শতকরা কিন্তু সবসময় 100-এর ওপর হয়। তো দেখো 100-এর ওপর হয় বলে কী পরিবর্তনটা তুমি এক্ষুনি বুঝতে পারবে। ধরে নাও, মনে করি প্রথমে বেতন ছিল 100 টাকা, আমাদের কি বললো প্রথমে 20% বাড়িয়ে দেওয়া হলো, তাহলে কি লিখবো, 20% বেতন হবে, কি হবে বলো, 100 তো ছিলই, আরও 20% বেড়ে গেল, অর্থাৎ 120 টাকা। 100 টাকায় যেটা বৃদ্ধি হয় সেটাকে বলে শতকরা হার, তাই তো। তাহলে এটা হলো, এবার তোমাকে 20% কমাচ্ছে কোন টাকা থেকে, এখানে অ্যাকচুয়ালি লেখা উচিত কি 100 প্লাস 20 গুণিত 100/100 মানে 20, সেখানে ওইভাবে লিখলাম। এবার বলেছে এবার 20% বেতন কমালে হবে, কী হবে, 120 ছিল, সেখান থেকে দেখো 120-র 20% বার করলাম আমরা। তো 120-র 20% কী হয়, 120 গুণিত 20/100, আর আমাদের এই পূর্বের বেতনটা এইটা হয়ে গেছিলো 100 টাকা, মানে প্রথমে 100 টাকা থেকে 120 হয়েছিল। এবার দেখো এটা কাটাকাটি করছি, কাটাকাটি করা মানে এটাকে 10 দিয়ে ভাগ করা, এটাকে 10 দিয়ে ভাগ করা, একটু শূন্য কাটলো, এটাকে 10 দিয়ে ভাগ করা, এটাকে 10 দিয়ে ভাগ করা, বাকিটা এটাও শূন্য কাটলো, থাকলো কত 24 টাকা।
তাহলে আমাদের বেতনটা হলো কত? 96 টাকা। তাহলে বেতন শতকরা কত কমলো? শতকরা কেন বলছি? শতকরা তো বলেছে আমাদেরকে, এদিকে আমি এমনভাবে ধরেছি প্রথমে 100 টাকা, তার মানে এর পরিপ্রেক্ষিতে বাড়লে বা কমলে আমাদেরকে আর বার করার দরকার হবে না, আমরা সহজেই কথাটা লিখতে পারি শতকরা 4 টাকা কমলো বা বাড়লো। ঠিক আছে, এটা খুব ভালো অঙ্ক। আচ্ছা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মানে 20 নম্বর অঙ্কটা 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, মানে আচ্ছা মানে 100 জনের মধ্যে 20% এরকম আছে, আর 15% শিক্ষার্থী 200 মিটারে নাম দিয়েছে, আর 10% লং জাম্পে, 5% শিক্ষার্থী 3টেতেই নাম দিয়েছে। এরকম থাকে, কিছু কিছু ছেলে খুব সবটাই খেলাধুলায় ভালো। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা যদি 780 জন হয়, ওই প্রতিযোগিতায় খেলায় কোনো নামই দেয়নি, এরকম তো অনেক আছে, তোমরা যেমন অনেকে নাম দাও না, সে তাদের সংখ্যাটা কত তাই বলেছে। এখানে একটা কথা বলে দিয়েছে, কোনো প্রতিযোগী একসাথে দুটোতে নাম দেয়নি, হয় 3টেতে অথবা 1টাতে, এটা মাথায় রাখবো। দুটোই বললে আবার অঙ্কটা করতে আমাদের অন্যরকম ব্যাপার হবে, যেহেতু বলেই দিয়েছে আমাদেরকে এখানে, সেইভাবে আমরা অঙ্কটা করব। এখন কিভাবে করি? আমাদের প্রথমে কি দেখা আছে, 100 মিটারে কত পার্সেন্ট দিয়েছে? 100 মিটার দৌড় দিয়েছে, দৌড় প্রতিযোগিতা, দৌড়ে নাম দিয়েছে কত? নাম দিয়েছে কত পার্সেন্ট? 20%। আর তোমরা দেখতে পাচ্ছ উভয় বিষয়ে দিয়েছে কত? 5%। তাহলে আগে আমরা দেখি প্রত্যেকে যারা নাম দিয়েছে সবটাই দিয়েছে, এরকম সংখ্যা কত আছে। তাহলে শুধু 100 মিটারে, এখানে লিখে দিই, শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, ওই 5% ছেলে তো কমন আছে, তাহলে 5%টা বাদ দাও, অর্থাৎ 15%। ঠিক আরেকটা লেখা আছে 200 মিটারে কত নাম দিয়েছে? 15%। তো আমি একবার লিখে দিচ্ছি, শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে কত পার্সেন্ট? টোটাল হচ্ছে 15% 200 মিটারে দিয়েছে, তা 5% ওর মধ্যেও তো ঢুকে আছে, যেহেতু ওরা সবটাই দিয়েছে, তার মানে 10% ছেলে আছে ওরা 200 মিটারে দিয়েছে, আর এই 5% আছে সবটাই দিয়েছে, তার মানে 200তেও আছে, 100তেও আছে, আর লং জাম্পেও আছে। তাহলে এইরকম ছাত্র সংখ্যাগুলো এরা একটা করে প্রতিযোগিতায় নাম দিয়েছে। আর একটা আছে যে লং জাম্প, শুধু লং জাম্পে তাহলে নাম দিয়েছে কতজন হবে? টোটাল তো হচ্ছে 10%, তার মধ্যে তো উভয় বিষয়ে 3টেতে নাম দিয়েছে 5%, কারণ 5% হচ্ছে শুধু লং জাম্প। ওই প্রতিযোগিতায় নাম দেয়নি, এটা আমাদেরকে বার করতে বলেছে। কী করব? টোটাল যদি 100 জন ধরা হয়, তার মধ্যে কোনটা কোনটা আমাদের দেওয়া হয়েছে দেখো 5% সবার মধ্যে আছে, আর এই 15% শুধু 100 মিটারে, আর এই 10% শুধু 200 মিটারে, আর এই 5% শুধু লং জাম্পে, আর বাকিরা কোনো কিছুতে নাম দেয়নি, তাই এটাকে আমরা টোটালের ওপর মাইনাস করে ফেললাম। তাহলে এখানে 100 তো আছেই, আর এটা যোগ করতে নিশ্চয়ই তোমরা জানো 20, 30, 35, তার মানে বেশিরভাগ ছেলেই ওখানে স্পোর্টসম্যান না, 65% ছেলে মেয়ে তার মানে নাম দেয়নি। তো সেই শিক্ষার্থীর সংখ্যা যেহেতু ওখানে দেওয়া আছে 780 জন, তা আমাকে চেয়েছে যে কতজন ওই প্রতিযোগিতায়, হিসাব করে দেখো যে কতজন পরীক্ষার্থী ওই প্রতিযোগিতায় নাম দেয়নি। তাই লিখব ওই প্রতিযোগিতায় নাম দেয়নি তার সংখ্যা কতটা হবে? সংখ্যাতে বার করে, তখন তো পার্সেন্টেজে বার করেছি, তাহলে সংখ্যাটা হবে এইটার 65%, মানে এতজন। ঠিক একই রকমভাবে দেখো, এটা একটা 10 দিয়ে দুটোকে ভাগ করলাম, 5 দিয়ে 5 তারা 65, 5 দুগুণে 10, 2 দিয়ে ভাগ করতে গেলে 6, 9 দুগুণে 18। এবার তুমি এই গুণটা করবা, কত হচ্ছে দেখে নাও, কত হয় গুণ করে। 9 13 গুণ করলে হয় 117, তাহলে 117 11 হাতে থাকবে, 3 13 39, আর 11তে এতজন ছাত্রছাত্রী ছিল যারা কিছুতে নাম দেয়নি, তারা কেবল দর্শক, আর বিভিন্ন হয়তো ভলেন্টিয়ার কাজ করেছে। ঠিক আছে, একটা ভালো অঙ্ক। তাহলে এখানে দেখো বাংলায় কতজন মানে A+ পেয়েছে? 85%, এটা দেওয়া আছে, আমি লিখে ফেললাম। এটা তোমার বইয়ে লেখা আছে, না লিখলেও হবে, কারণ বইয়ে তো দেওয়াই আছে, তাও তোমাদের লিখে দিলাম কেন? অঙ্কটা করতে সুবিধা হবে বলে, লিখলে খুব ভালো হয়। অঙ্কে A+ পেয়েছে 70%, উভয় বিষয়ে A+ পেয়েছে 65%। এবার বলো দেখি শুধু বাংলায় কত পেয়েছে? শুধু বাংলায় মানে উভয় বিষয়ের মধ্যে কে কে আছে?
অঙ্ক আর বাংলা, মানে এর মধ্যে 65% যারা আছে তারা বাংলা এবং অঙ্কের মধ্যে ঢুকে আছে। তো 85 যে বাংলায়, তার মানে বাকিটা হচ্ছে শুধু বাংলায়, তাই বিয়োগ করলাম। আর এখান থেকে দেখো 5% বেশি আছে, এরা কেবল অঙ্কতে A+ পেয়েছে, বাংলাতে পায়নি, মানে এরা একটা সাবজেক্টে পেয়েছে এইগুলো। ঠিক আছে, তাহলে বলো দেখি উভয় বিষয়ে A+ পেয়েছে কত? পার্সেন্টেজ দেওয়া আছে আমাদের 65, মোট ছাত্র দেওয়া আছে 120, তাহলে আমরা পেয়ে গেলাম 78 জন। 1 নম্বর উত্তর হয়ে গেল। এবার দেখো শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু বাংলায়, এখান থেকে পার্সেন্টেজটা আমরা বার করে রেখেছি 20%, সংখ্যাটা কত বের করে নিলাম 20/100, আর টোটাল যদি 120 দিয়ে কাটাকাটি করে আমাদের হলো 24 জন। ঠিক একই রকমভাবে শুধু অঙ্কে কত হয়েছে A+, ঠিক 5% যেহেতু এখানে বেরিয়েছে দেখো শুধু অঙ্কে, তাহলে এখানে কত হচ্ছে 120 গুণিত 5/100, দিয়ে এখানে হলো 6 জন। এবার আমরা বলবো উভয় বিষয়ে A+ পায়নি, টোটাল 120 জন ছাত্র, এরা তো উভয় বিষয়ে পেয়ে গেছে, আর এরা শুধু বাংলাতে A+ পেয়েছে। এই ছেলেটা 6টা শুধু অঙ্কতে পেয়েছে, এরা বাদ দিয়ে বাকিরা উভয় বিষয়ে মানে পায়নি, তারা কোনো বিষয়ে কিছু পায়নি A+, সেটা হচ্ছে 12 জন ছাত্র। ভালো অঙ্ক করো, ঠিক আছে।